এটা আপামর জনসাধারণ না, পৃথিবীর ওই আপনি একটা পাখিকেও যদি জিজ্ঞেস করেন, পাখিও বলে দিবে লক্ষবার যদি ফাঁসি দেওয়া যেত লক্ষবারই ফাঁসি দিতে হবে। অডিও বের হচ্ছে, কারফিউ দিয়ে মেরে ফেলো সবাইকে, হ্যাঁ সব দমায় দম মেরে ফেলো। তো এই ধরনের নরপশুকে যতবার যত লোক মারা গেছে তার হাতে, ততবার ফাঁসি হলেও বিচার সঠিক হবে না। সেই বিচারটা পরিপূর্ণতা পাবে আখেরাতের মাঠে, মহান আল্লাহ করবেন। হাসিনার বিরুদ্ধে কেমন রায় প্রত্যাশা করেন? এটা আপামর জনসাধারণ না, পৃথিবীর ওই আপনি একটা পাখিকেও যদি জিজ্ঞেস করেন, পাখিও বলে দিবে যদি তাকে লক্ষবার যদি ফাঁসি দেওয়া যেত, একবার না দুবার না, লক্ষবার যদি ফাঁসি দেওয়া যেত লক্ষবারই ফাঁসি দিতে হবে। কেননা সেই দেশের মানুষকে পশু পাখির চেয়েও, পশু পাখিকেও মায়া দয়া করে। সে তো এখন দেখতেছেন তার সব বয়স বের হয়ে আসতেছে, অডিও বের হচ্ছে, কারফিউ দিয়ে মেরে ফেলো সবাইকে, হ্যাঁ সব দমায় দম মেরে ফেলো। তো এই ধরনের নরপশুকে যতবার যত লোক মারা গেছে তার হাতে, ততবার ফাঁসি হলেও বিচার সঠিক হবে না। সেই বিচারটা পরিপূর্ণতা পাবে আখেরাতের মাঠে, মহান আল্লাহ করবেন। হাসিনা তো ভারতে, ফাঁসি হলে কিভাবে কার্যকরী হবে? এখানেও একটা বিশাল ধরেন প্রশ্নবোধক চিহ্ন। কেননা যে ইন্ডিয়া এই দেশের চিরশত্রু, এই ইন্ডিয়াই হাসিনাকে 16 বছর টিকিয়ে রেখেছে। এর আগের 5 বছর তাকে লালন পালন করে কিভাবে পরবর্তীতে চিরদিনের জন্য ক্ষমতায় থাকা যায় সেই পদ্ধতিগুলো আগেরবার শিখিয়েছে। মাঝখানে 5 বছরের গ্যাপ মাত্র ছিল। এই 5 বছর আবার প্রস্তুতি নিয়েছে, হ্যাঁ বিএনপি জামাতের সরকারের সময় প্রস্তুতি নিয়ে 111-এর পরে পূর্ণ শক্তি নিয়ে তারা আবির্ভূত হয়েছে ইন্ডিয়ার সহযোগিতায়। এই ইন্ডিয়া নামক দেশটি যদি সত্যিকার অর্থে বাংলাদেশের বন্ধু হতো, কোনো দিন এই কাপালিকদেরকে আশ্রয় দিত না। তার মানে আশ্রয় দেয়নি, শুধু সবাইকে ভিআইপি মর্যাদায় সকল সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে লালন পালন করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে সংঘাতমূলক কার্যক্রম, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কার্যক্রম, দেশের জনগণের বিরুদ্ধে কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য সকল ধরনের সহযোগিতা তারা করে যাচ্ছে ইন্ডিয়া। সুতরাং আপনি রায় কার্যকর করার জন্য পরবর্তীতে কি করবে সরকার সেটা সরকারই ভালো বুঝবে। বাট আমি আপাতত দৃষ্টিতে দেখি না যে ইন্ডিয়া তাকে হস্তান্তর করার মতো কোনো ভূমিকায়। কেননা হাসিনাও এক কথা দিয়ে যে তোমাদেরকে এত দেওয়া দিছি, তোমরা কোনোদিন এটা ঋণ পরিশোধ করতে পারবে না। তো সেই ঋণ পরিশোধ তো করবে না, মানে ঋণ পরিশোধ করার জন্যই হয়তো তাকে রেখে দিবে। আগামী নির্বাচনে 1 লাখ সেনা সদস্য মাঠে থাকবে, আপনি কি মনে করেন সংঘাতমুক্ত হবে নির্বাচন? সেনা থাকলেই সংঘাতমুক্ত হয় না। মানুষের মাইন্ডসেট, বিশেষ করে যে সকল প্রার্থীরা অনেকেই এবার মনোনয়ন পেয়েছে তাদের মধ্যে অনেকেই টেরোরিস্ট, যারা অনেকেই অবৈধ অর্থের মালিক, অল্প স্বল্প না, বিশাল অঙ্কের অবৈধ অর্থের মালিক তারা। তৃতীয়ত, তারা এই সকল প্রার্থীরা আগের নির্বাচনগুলোতে সেই আমি বলি 90 দশকের নির্বাচন থেকে যেখানে যেখানে তারা সুযোগ পেয়েছে তারা ভোট রিগিং করেছে, মানুষের উপর বল প্রয়োগ করেছে, অর্থ দিয়ে ভোট কিনে নিয়েছে, ঘরে ঘরে হুমকি ধামকি দিয়েছে। এখন মিলিটারি তো ঘরে ঘরে যাবে না, মিলিটারি তো কখনো আপনি রাতের বেলা টাকা দেন, মানুষকে হুমকি দেন, মিলিটারি তো ওইখানে যাবে না, মিলিটারি টহল দিবে। টহল দিয়ে কি সেইগুলো রক্ষা করা যায় না। সুতরাং দুই একটা রাজনৈতিক দল যারা চিরস্থায়ীভাবে একটা অবৈধ পন্থাগুলোকেই তারা পন্থা হিসাবে মনে করে যে আমাদের ক্ষমতায় যেতেই হবে, আমরা যে কোনো মূল্যে ক্ষমতায় যাব, দেশ গোল্লায় যাক, মানুষ গোল্লায় যাক, তাতে কিছু যায় আসে না। সুতরাং তারা বেছে নিয়েছে সেই মাসেলম্যানদেরকে, সন্ত্রাসী প্রার্থীদেরকে, এবং যারা বিশাল সংখ্যক সন্ত্রাসীদের লালন পালন করে তাদের নির্বাচনে উতরানোর জন্য, শুধু না চাঁদাবাজি করার জন্য, মাদক ব্যবসা করার জন্য। এমন কোনো খারাপ কাজ নাই তারা করে না, এবং প্রশাসনকে তারা অলরেডি কবজা করে নিয়েছে। তাদের শক্তিমত্তা দিয়ে উপজেলা থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে তারা বলে দিয়েছে যে আমরা ক্ষমতায় আসছে, আমরা যা বলবো তাই তুমি করবে, এটাই হলো। সুতরাং মিলিটারি কি ঘরে ঘরে যাবে? এটা আপনার সঠিক নয় যে মিলিটারি থাকলেই সব কিছু ঠিক হয়ে যাবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই কমিশন কি সক্ষম বলে মনে করেন? কমিশনের সক্ষমতা নির্ভর করে কমিশনের নিজের উপরে না, মনে রাখবেন। কমিশন কি মাত্র গুটি কয়েক মানুষের
নিয়ে একটা কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, 4 জন কমিশনার, নির্বাচন কমিশনার, একজন সিনিয়র সচিব আছেন, আর তার সচিবালয় আছে, এইটা তার মানুষ। এখন তাকে কি করা হয়, নির্বাচনকালীন সময়ে তার আন্ডারে বাকি প্রশাসনগুলোকে ন্যস্ত করা হয়। সেই প্রশাসনে যারা থাকে ডিসি থেকে শুরু করে, ধরেন প্রত্যেক জেলার রিটার্নিং অফিসার হলেন কে, ডিসি, তারপরে আইন শৃঙ্খলার জন্য প্রধান ব্যক্তিকে এসপি, ঠিক আছে না, এরাই হলো মূল চালিকা শক্তি। ডিসি, এসপি, ডাউন লেভেল যদি মনে করেন ইউএনও, ম্যাজিস্ট্রেট যারা যারা আছে, এবং প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এই লোকগুলো হলো নির্বাচন পরিচালনা করে। এখন আপনি একটা সরকার যদি সর্বোচ্চ সহযোগিতা করে যে আপনার নির্বাচন অবশ্যই আমাকে সঠিক, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে হবে, যেমন ডক্টর ইউনূস বলেন ইতিহাসে উনি একটা নির্বাচন উপহার দিতে চান যে নির্বাচনটা হবে ফ্রি অ্যান্ড ফেয়ার, তার আশা ঠিক আছে, তিনি আশা করতে পারেন, ইচ্ছা প্রকাশ করতে পারেন, কিন্তু সেখানেও ওই বাধা হয়ে দাঁড়াবে ওই আমি প্রথম যেটা কথাটা বললাম, সন্ত্রাসী পলিটিশিয়ানরা, যে পলিটিশিয়ানরা এই দেশের সব নষ্টের মূল, তারা এই দেশের মানুষের কোনো উপকারে আসে না। তারা এক নির্বাচন করে 3 নির্বাচনের টাকা অর্জন করার জন্য সমস্ত টেন্ডারবাজি শুরু হয়ে গেছে। এই যে সরকারের বিগত 1 বছর কিংবা 15 মাস ধরে, 15-16 মাস ধরে উন্নয়নমূলক কাজ হয়েছে না, হচ্ছে তো, এই কাজগুলো দেখেন তারা নিয়ে গেছে সব, কতটুকু করছে সেটার খবর নেওয়ার মতো লোক নাই। এর মধ্যে টাকা বানায় ফেলছে। মাদক ব্যবসা কি বন্ধ হয়েছে? হয় নাই। সুতরাং এই পরিস্থিতিতে যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রধান রাজনৈতিক দলসমূহ সিদ্ধান্ত নেয় যে আমরা ক্লিন ইমেজের প্রার্থী ছাড়া একজনকেও দিব না, হ্যাঁ, নির্বাচন কমিশন পারবে না এটা। নির্বাচন কমিশন তো একটা আইনের মাধ্যমে চলে, তারা সেখানে তো লেখা নাই যে ক্লিন ইমেজের সংজ্ঞা কী। ক্লিন ইমেজের সংজ্ঞা আছে, নির্বাচন কমিশন থেকে এরকম প্রার্থীদের যোগ্যতা বলা হয়েছে যে ক্লিন ইমেজের লোক ছাড়া আমরা নমিনেশন দিব না। এটা রাজনৈতিক দলগুলো যাদেরকে দিবে তারা সেটাকে অনুমোদন দিবে, এই তো। আবার যদি কোনো আপনার মনে করেন কমিশন বলল যে না এই অযোগ্য প্রার্থী, এই অযোগ্য বলার সাথে সাথে তারা হাইকোর্টে চলে যায়, হ্যাঁ, কোর্টে চলে যায়, যোগ্যতা, এবং আধা ঘন্টার মধ্যে যোগ্য হিসাবে বের হয়ে আসে। এই যে এই পরিস্থিতিতে আসলে এটা একটা ভানুমতির খেলা আর কি, আপনার ভানুমতির খেলা, আপনি দেখছেন কি না ওই ভানুমতির খেলার নাটক আর কি, এটা কম। ওই যে আপনার 36 জুলাইয়ের আন্দোলনের যে রক্ত, হাজার হাজার, কয়েক হাজার শহীদ, 40,000-এর উপরে নির্মমভাবে আহত, সেই মানুষগুলোর বোবা কান্না, মা বাবার কান্না, এগুলো সব আকাশে বাতাসে ঘুরতেছে, কিন্তু এগুলো তথাকথিত অনৈতিক পলিটিশিয়ানদের কর্ণকুহরে তা প্রবেশ করে না। তারা বলে তোরা যে যা বলিস ভাই, আমার ক্ষমতা চাই। এই ক্ষমতা কী জন্য? ক্ষমতাটা দিয়ে আবার দেশকে অরাজকতার দিকে নিয়ে যাবে, কেননা ভালো লোক ছাড়া তো দেশে শান্তি দিতে পারবে না। তবে আশার হলো যে সেটা জনগণ পারবে না, জনগণ ইচ্ছা থাকলেও এই সন্ত্রাসীদের কারণে সঠিক লোকটাকে বেছে নিতে পারবে বলে আমার মনে হয় না। সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব কি কমেছে বলে মনে করেন? দূরত্ব কমার বাড়ার যে বিষয়টা, এটা হলো একান্তই আমি মনে করি ডক্টর ইউনূসের প্রশাসনের উপর নির্ভর করে। তারা যদি সেনাবাহিনীকে কাজে লাগাতে পারতেন ভালোভাবে, একেবারে সঠিকভাবে, তাহলে অনেকাংশেই কিছুটা হলেও আপনার নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধতার থেকে বের করে আনা যেত। কিন্তু আমি তো এই শুরুতেই যে কথাগুলো বললাম, সম্পর্ক ভালো থাকলেও সেনাবাহিনী কি করতে পারবে, পুলিশ কি করতে পারবে? কেন নৈতিকভাবে তো আমাদের মানুষগুলো, প্রশাসনে যারা আছেন এখনও ওই অবস্থা নেই, তারা বিভ্রান্ত হয়ে গেছে, লোভে পড়ে গেছে। আর প্রশাসনে যারা আছে আমার ফেসিস্টের লোকরাই তো বেশি, এবং আমার ফেসিস্টদেরকে আবার কোনো একটা দল আপন করে নিয়েছে, হ্যাঁ, 2 মার্কাকে 1 করে ফেলছে তারা। তো সেখানেও একটা প্রশ্ন থেকেই যায়। তো সুতরাং সেনাবাহিনীর সাথে সম্পর্ক থাকলেই কি না থাকলেই কি, জিনিস তো যা হওয়ার তাই হবে।